তা এখন কেমন আছেন? হ্যাঁ, ঠিক আছে। ব্যথা করছে আর এখন? হ্যাঁ, ব্যথা করছে। আপনি ব্রিজ থেকে পড়ে গেছিলেন। কমাস পর চোখ খুললেন জানেন? 4 মাস। মুহূর্তের মধ্যে আমি দেখলাম ড্রাইভারটা তার সিটের নিচ থেকে 10 ইঞ্চি লম্বা একটা রড বার করে হঠাৎ লোকটার মাথায় জোর করে বাড়ি দিল। মেরেছে মেরেছে মেরেছে, ইয়েস ইয়েস ইয়েস। আমি এগোতে যাচ্ছি, লোকটাকে বাঁচানোর জন্য আমাকে পেছন থেকে অরিন্দম চেপে ধরলো। ছাড় আমাকে, গান্ডু ছাড়, দেখতে পাচ্ছিস না ওকে মারছে। যাস না চুতি, আর যাস না, সব ভেস্তে যাবে। এমনিতে ওরা আমাদেরকে দেখতে পাবে না। কিন্তু কেন? সব বলবো মাই ডিয়ার ওয়াটসন, মাই লাভ। ওরা যা করছে ওদেরকে করতে দে। আমি দেখলাম ড্রাইভার সেই রডটা দিয়ে লোকটার মাথায় মেরেই চলেছে। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটছে যে প্রতিবাদ করার সময় পেল না সে। ধীরে ধীরে সে নিস্তেজ হয়ে পড়ল। ড্রাইভারটা ইঞ্জিনটা স্টার্ট করে দিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে চলল। আমি হতবাকের মতো পিছনে সিটে এলিয়ে পড়েছি। জীবনে প্রথম এত কাছ থেকে কারোর ওই মর্মান্তিক মৃত্যু দেখলাম, অথচ আমি গোটা ঘটনাটা আটকাতে পারলাম না। কিরে, ওঠ, উঠে পড়। ওঠ ওঠ, উঠে পড়। হঠাৎ আমার চোখটা খুলে গেল। আমি ধরফর করে উঠে বসলাম। আশপাশটা স্বাভাবিক হতেই আমি বুঝতে পারলাম এখনো অরিন্দমের বাড়ির ছাদে আমি। পরিবেশটা একদম স্বাভাবিক বলে মনে হচ্ছে এখন। শীতের রাতেও আমি তরতর করে ঘামছি। আমার কি হয়েছিল রে? অরিন্দম গ্লাসে চুমুক দিতে দিতে বলল, হ্যাঁ, তুই মনে হয় ঘুমিয়ে পড়েছিলিস। আমি তোকে একটা গল্পের প্লট বলছিলাম। হ্যাঁ, ওই ড্রাইভার আর স্যারের গল্পটা কি? এটা কেমন গল্প? তুই মনে হয় পুরোটা শুনিসনি, তাই না? তুই আমাকে গল্পের ভিলেন হিসেবে ভাবতে বলেছিলিস, কিন্তু কিন্তু কি তোর মনে হচ্ছে এটা কেমন প্লট? সেই লোকটাকে মারার কোনো মোটিভ হওয়া চাই। শুধু শুধু হুট করে ড্রাইভারটাকে মারলো কেন, তাই তো? এক্স্যাক্টলি, কেন মারলো বলতো? ভাই বিশ্বাস কর, আমি না এক্স্যাক্টলি এই সেম জিনিসটা ইমাজিন করছিলাম। তাই? আচ্ছা, কি দেখলি তারপর? অরিন্দমের মুখে একটা বাঁকা হাসি দেখতে পেলাম। আমি বললাম, আমি দেখলাম সেই গাড়িটার পেছনে সিটে আমরা বসে আছি, কিন্তু ওরা আমাদের দেখতেও পাচ্ছে না, শুনতেও পাচ্ছে না। লোকটা গাড়ি ঘুরিয়ে আবার বিজলি বারের রাস্তাটা ধরলো। বিজলি বারের সামনে গাড়িটা থামতেই আমার ঘুমটা ভেঙে গেল। ভাই ট্রাস্ট মি, আমি না মনে হয় প্যান্টে পেচ্ছাপ করে ফেলেছি। আমি এই বলে আমার প্যান্টে হাত রাখলাম। শীতের রাতে জামা কাপড়ের ওপর কুয়াশা পড়ে ভিজে ভিজে অবস্থা হয়েছিল। আমি প্যান্টের ভিতরে হাত ঢুকিয়ে আমার আন্ডারওয়্যারটা শুকনো আছে কিনা সেটা চেক করলাম। বান্টুটা ঠিক আছে কিনা ওটাও দেখে নিস। দূর বাল, তারা তো না, সব ঠিক আছে। এবার বল, মোটিভ কি হতে পারে ওরকম করার? যতদূর আমার মনে পড়ছে তো ওই লোকটা ড্রাইভারকে আগে থেকে চিনতো, না হলে কেন ভাই ওর কথায় গাড়িতে উঠবে? হ্যাঁ, মোটিভ তো হতেই হবে। আবার নাও হতে পারে। গল্পের চালক তো তুই। তুই কি চাস? শ্রোতারা কি চায়? মোটিভ থাকুক নাকি না? হ্যাঁ, মোটিভ তো থাকতে হবে। বেশ, তাহলে তাই হবে।
ভিলেনরা জন্ম নেয় না রে বাবা, ভিলেনকে তৈরি করা হয়। আমরা যারা সমাজের সকল সভ্য মানুষ, আমরা তৈরি করি। অনেক বছর আগের কথা, সেন্ট পল স্কুলের ক্লাস 5-এ পড়া একটা বাচ্চা ছেলের নাম, তোর নামটাই ধর, বাবান। যেহেতু গল্পের লেখক তুই, চালক তুই, তাই সেই হিসেবে বলছি। বাবান পড়াশোনাতে মোটামুটি ছাত্র ছিল, না খুব ভালো না খুব খারাপ। পরীক্ষায় যা নাম্বার পায় তাতে সে সম্পূর্ণ স্যাটিসফাইড। কিন্তু তার বাড়ির লোক সেই ছেলেটার অ্যাভারেজ মার্কস অ্যাকসেপ্ট করতে চান না। তারা চান তার ছেলে ক্লাসে র্যাঙ্ক না করলেও তার ধারে কাছে থাকে। টিপিক্যাল মা বাবা যেমন তাদের ছেলে মেয়েদের জন্য যেমনটা চান আর কি। তাই বাবানের বাবা মাও একই রকম মানুষ। বাবানের বাবা চান তার ছেলে যেন তার মতোই একজন সরকারি কর্মচারী হয়। তার মাও ছেলের বাবার সাথেই একমত। তাই তারা ঠিক করলেন তাদের বাচ্চার জন্য একজন প্রাইভেট টিচার মোতায়েন করবে। এদিকে সেন্ট পল স্কুলের একজন স্যার, তার নাম মলয় চক্রবর্তী, যে বাবানের ক্লাসের ক্লাস টিচার। স্কুলের পাশাপাশি তার একটা প্রাইভেট কোচিং সেন্টার ছিল। যখনই কোনো স্টুডেন্ট অ্যাভারেজ বা কম নাম্বার পেত, সেই স্যার কি করতো জানিস? সেই স্যার গার্জেনদের সাথে আলাদা করে তার কোচিং সেন্টারে ভর্তি করার টোপ দিতেন। যদি কোনো স্টুডেন্টের গার্জেন বা স্টুডেন্ট নিজেই তার প্রাইভেট টিউশনে ভর্তি না হতে চাইতেন, তিনি কি করতেন জানিস? স্কুলে তিনি তার উপর একটা চাপ তৈরি করতেন। তাকে পরীক্ষায় কম নাম্বার দেওয়া, সবার সামনে হেনস্থা করা। আর তখনকার দিনে স্যার বা ম্যাডাম যে হন না কেন, ছাত্রদের কিরকম বেধড়ক মার হতো বলতো? মনে আছে আমাদের সময় কমল বাবু স্যার কিভাবে আমাদের পেটাতো? তোর পিঠে তো ছোপ পড়ে গেছিল, এই সেই রকম আর কি। যাই হোক, তো সেই মলয় চক্রবর্তী স্যার ওই রকমই একজন জাঁতরের লোক। বাবানের মা বাবাকে সেই রকম ভাবেই একটা পেরেন্ট টিচার মিটিং এ বাবানকে মলয় স্যারের টিউশনে ভর্তি করাবে বলে টোপ ফেলে। বাবানের বাবা মাও রাজি হয়ে যায় এভেনচুয়ালি। কিন্তু তারা কি একবারও জানতে চেয়েছিলেন এই ক্লাস 5-এ পড়া বাচ্চাটা কি চায়? ছেলেটা ভালো ফুটবল খেলতে পারতো জানিস তো। স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডেতে ক্লাস 7-এর সাথে খেলাতে ফুটবল ম্যাচে তার পরপর 2 স্কোর করে নিজের টিমকে জিতিয়েছিল সে। এরপর কি হলো? পড়াশোনার মান খারাপ হওয়াতে যথারীতি স্যারের একটা কটু দৃষ্টি পড়ে গেল বাবানের ওপর। টিউশনে পড়লেও রেজাল্ট তো সেই একই। চাপ বাড়তে থাকলো ছেলেটার ওপর। স্কুলের পড়াই সামলাতে পারতো না, তার উপর যোগ হলো টিউশনের পড়া। ক্লাস 6-এ রেজাল্ট আরো খারাপ করলো বাবান। আগে যাও বা রেজাল্ট করতে পারতো, তাতে কেউ তাকে খারাপ স্টুডেন্ট বলতে পারতো না। কিন্তু এখন যাকে বলে কোন রকমে ওই টেনে টুনে পাস করছে প্রতিটা ইউনিট টেস্টে। টিউশনে স্যার যে তার উপরে একটা অবহেলা করতেন সেটা আলাদা করে বলার দরকার নেই আমার। বাড়ি ফিরেও বাবার হাতে মার খেতে হতো তাকে। মা সিদে সাদে ভোলা ভালা মানুষ, বাবার রাগের ওপর কোনো কথা বলতে পারতেন না। কিন্তু কি জানিস, অন্যায় করা যেমন পাপ, অন্যায়কে প্রশ্রয় দেওয়া তার চেয়েও বড় পাপ। সেই দিন তার বাবা তাকে প্রচন্ড মেরে ঘরে বন্ধ করে রেখেছিলেন। রাতের বেলায় তিনি ঘুমিয়ে পড়াতে তার মা তখন চুপিসারে খাবার নিয়ে এসে বাবানকে ডাকতেই সে তার মাকে জড়িয়ে ধরে কাঁদে। বলে, আমি তো যাব না মা ওখানে, ওরা আমাকে শাস্তি দেয়, নোটসগুলো আমাকে দেয় না, বাবাও কষ্ট দেয়, ওদেরকে পরীক্ষার জন্য আলাদা নোটস দেয়, ওইগুলোই তো পরীক্ষায় এসেছে, আমি দেখেছি। আবার শোন, এই ঘটনার 2 দিন পর বাবানের মা স্যারের কাছে দেখা করতে গেলেন। স্কুল ছুটির শেষে বাবানকে করিডোরে বসিয়ে তিনি স্যারের অফিসের দরজায় নক করলেন। স্যার আসবো? হ্যাঁ আসুন, বসুন। স্যার ডেকেছিলেন? ছেলের রেজাল্টটা দেখেছেন মিসেস ওঝা? হ্যাঁ স্যার দেখেছি। ছেলেটার রেজাল্ট
আগের থেকেও খারাপ হচ্ছে। ও কি ক্লাসে একদমই মন দিচ্ছে না? দেখুন মিসেস ওঝা, আপনার ছেলের আইকিউ লেভেল অন্য বাচ্চাদের তুলনায় কিন্তু অনেক কম। আমরা হাজারবার চেষ্টা করে ওকে মানুষ করতে পারছি না। এইভাবে চলতে থাকলে ওর রেজাল্টটা আরো খারাপ হবে। পরে হয়তো আমরা ওকে এই স্কুলে রাখতে পারবো না। না না স্যার, এমনটা করবেন না। ওর রেজাল্ট আগে কিন্তু এতটা খারাপ হতো না। হ্যাঁ, এটা ঠিক যে পড়াশোনা মোটামুটি করতো, তবে এত কম নাম্বার ওর কখনোই হতো না। তাহলে আপনি বোঝাতে চান এটা আমাদের দোষ, তাই তো? দেখুন মিসেস ওঝা, নিজের ছেলের ওপরে মন দিন। আমরা কিন্তু প্রত্যেকটা বাচ্চাকেই সমান নজরে দেখি। না 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 স্যার, আমি সেটা বলতে চাইনি। আমাকে ছেলে জানালো যে টিউশনে ওকে ঠিকমতো নোটস দেওয়া হচ্ছে না। এটা একদম রিডিকুলাস কথা। ওর টিউশনের খাতাটা আপনি দেখেছেন? আপনি দেখতে পারেন আমি নিজে ওকে নোটস লিখিয়েছি। দেখুন মিসেস ওঝা, এই বয়সে যদি এত মিথ্যে কথা শিখে যায় তাহলে পরবর্তীকালে কি করবে ভাবছেন? এগুলো কিন্তু একটা ক্রিমিনাল মেন্টালিটি। যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে এই মান্থের মাইনেটা পেড করে ওকে টিউশন থেকে ছাড়িয়ে দিন। মলয় স্যারের কাছ থেকে ধ্যাতানি খেয়ে তিনি কালো মুখে বেরিয়ে এলেন। বাবান চুপ করেই দাঁড়িয়েছিল। দরজার আড়ালে সে সব কথা শুনেছিল। তার মা বাইরে আসতেই সে মায়ের কাছে যেতে গেল। এমন সময় তার মা তার হাতটা শক্ত করে ধরে হাঁটা লাগালেন। স্কুল থেকে বেরিয়ে তিনি বাবানের ব্যাগ থেকে টিউশনের খাতাটা বের করে দেখলেন। তাতে ঠিকই নোটস লেখা ছিল। এই দেখে বাবানের মা তাকে এক থাপ্পড় মারলেন। সেই দিন বাবানকে আবার ঘরবন্দি করে রাখলেন তার বাবা। তুই বুঝতেই পারছিস, সকালের ঘটনাটা তার বাবাকে স্যার ফোন করে জানিয়েছিলেন। তাহলে তো দোষটা ছেলেটার বলতে হবে, তাই না? সে তো মিথ্যে কথা বলেছে নিজেকে বাঁচানোর জন্য। হতে পারত, কিন্তু বাবান মিথ্যে কথা বলেনি। যে নোটসগুলো সত্যিকারের দরকার ছিল স্যার সেইগুলো তার খাতায় লেখায়নি। তিনি আলাদা করে নোটস বানিয়ে সবাইকে জেরক্স করে দিয়েছিলেন। এই কথাটা তিনি চেপে গেছেন, বুঝলি? আর তুই ওর বাবার কথা তো ভাব, কিভাবে নিজের ছেলেকে শাসন করে শালা। বাপটাও ঢ্যামনা ছিল। তাহলে ছেলেটা বলছে না কেন এই কথাটা? আরে ক্লাস 5-এ পড়া ছেলের কি অত কূটনীতি থাকে নাকি? থাকে না। একবার যখন সত্যি কথা বলতেই এত মার খেয়েছে তখন তোর মনে হয় এই কথাটা সে বলতে পারবে? সে বলতে পারেনি। ক্লাস 6-এর পরীক্ষাতেও কোনো মতে পাশ করলো সে। ওর বাবা একটা পেন্সিল দিয়ে তার 2 আঙুলের মধ্যে চেপে শক্ত হাতে চিপে দিয়েছিলেন। তোকে বলেছিলাম না ছেলেটা খুব ভালো ফুটবল খেলতে পারতো। রাগের মাথায় একদিন তার বাবা অজান্তে ছেলেটার হাঁটুতে লাঠি দিয়ে এমন মারলেন তার হাঁটুটা ফ্র্যাকচার হয়ে গেল। সে আর আগের মতো দৌড়াতে পারতো না। পায়ে যদি না থাকে ফুটবল খেলবে কি করে বল? 6 বছর আগেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তার ফুটবল খেলার স্বপ্নটা। তার খারাপ ভাগ্যের শুরুটা না সেই দিন থেকে, যবে থেকে সে টিউশনে ভর্তি হয়েছে। যাই হোক, তো ধীরে ধীরে বড় হতে লাগলো আমাদের বাবান। বয়স এখন 26। সে এখন একটা ছোট অফিসে ক্লার্কের চাকরি করে। বাবা মা অনেকদিন আগেই গত হয়েছেন। বেতন যা পায় তাই দিয়ে তার একার সংসার কোনো রকম ভাবে চলে যায়। কিছুদিন আগে সে একটা পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়িও কিনেছে, চাকরির পাশাপাশি ভাড়া খাটার জন্য আর কি। যখন সে দেখে তারই বয়সের ছেলেমেয়েরা তার চোখের সামনে উন্নতি করছে, বাবা তখন নিজের জীবনকে ঘেন্না করে, বুঝলি? জাস্ট ঘেন্না করে। হ্যাঁ, একদিন রাতে অফিস থেকে বেরিয়ে ভাড়ার জিনিস গাড়িতে তুলে ডেলিভারি করার সময় সে দেখে তার ছোটবেলার সেই স্কুলের স্যার বাইরে দাঁড়িয়ে। এতদিন পর তার ভেতরে জমে থাকা ট্রমা আবার চাগার দিয়ে ওঠে। এই স্যার যদি না তার জীবনে আসতো তাহলে কত ভালো জীবন হতো তার।
কারণ এর আগে অবধি তার বাবা মা কখনোই তাকে এত খারাপ শাসন করেনি। অথবা ধর জীবনটা অন্যরকম হতো, কিন্তু কি আর করা যাবে। আমি চুপ করে তাকিয়েছিলাম অরিন্দমের দিকে। হাতের গ্লাসে তখনও মদ ছিল। আমি এক ঢোকে খেয়ে বললাম, ও তাহলে তো মারাই উচিত। তবে সে যদি সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করতো তখন? তাহলে তো তুই এই গল্পটা লিখতিস না, তাই না? চল এবার গল্পের প্লটটা তৈরি করি। আই মিন পরের প্লটটা। দেখি তুই কেমন গল্প লিখতে পারিস। আমি টান টান হয়ে বসলাম। রাত তখন গভীর, ঠান্ডা হাওয়া বইছে। ছাদের একটা কোণে যেখানে আমরা বসেছিলাম সেখানে একটা ছোট উনুন মতো করা আছে। সেখানে কাঠকয়লা দিয়ে আমরা আগুন জ্বালিয়েছিলাম। অরিন্দম সেখানেই আরো কিছু কাঠ দিয়ে আগুনের আঁচটা আরো তীব্র করল। বোতল থেকে আরো কিছুটা মদ ঢেলে আমি ভাবতে লাগলাম। সত্যি বলতে কি, গল্পের প্লটটা আমার ভালোই লাগছে। কিছুক্ষণ ভেবে আমি আবার বলতে শুরু করলাম। সেন্ট পল স্কুল থেকে বিজলিবারের দূরত্ব বড়জোর 5 কিলোমিটার। স্কুলের সামনে সিসিটিভি ক্যামেরাগুলো তখন অকেজো, ঠিক যেমনটা বাবান চেয়েছিল। নিয়তি আজ তার সহায়। গাড়ির সিট বেল্টে মলয় স্যারের অচেতন দেহটা আটকে তখন সে স্টিয়ারিং ধরল। রাতের হিমেল হাওয়া তার তপ্ত কপালে এসে লাগল। এ এক অদ্ভুত প্রশান্তি। দীর্ঘদিনের জমে থাকা অপমানের কাঁটাগুলো আজ উপড়ে ফেলার আনন্দটা তার শিরায় শিরায় নতুন এক উন্মাদনা জাগিয়ে তুলছে। কিন্তু বাবান জানে অর্ধেক কাজ করে নিশ্চিন্ত হওয়া বোকামি। মলয় স্যার বেঁচে থাকলে তার জন্য বিপদ অনিবার্য। তাই এই অধ্যায়ের স্থায়ী সমাপ্তি হওয়া দরকার। তবে তার আগে তো পেশাদারিত্ব। বিজলিবারের ডেলিভারিটা সেরে নিতে হবে তাকে। বাড়ির পেছনের গেটে গাড়ি থামিয়ে যখন সে মদের কার্টনটা ম্যানেজারের সামনে এনে রাখলো তখন তার হাত কাঁপল না। ম্যানেজার যখন সেলোটেপ ছিঁড়ে দেশি মদের বোতলগুলো গুনছিলেন, বাবান তখন নির্লিপ্ত। টাকাটা পকেটে পুরে গাড়ির কাছে ফিরতেই তার রক্ত হিম হয়ে গেল। একটি মদ্যপ ভিখারি উঁকি দিচ্ছে গাড়ির কাঁচ দিয়ে। অচেতন মলয় স্যারকে কি দেখে ফেল সে? বাবান এগোতেই ভিখারিটা অন্ধকারে মিলিয়ে গেল। স্যারের নাকের কাছে হাত রাখলো বাবান। উষ্ণ নিঃশ্বাস এখনো বইছে। এখনো যমরাজ আপনাকে ডাকিনি স্যার, কারণ আমার হিসাব যে এখনো বাকি। বিড়বিড় করে উঠল সে। গাড়ি এসে থামলো তার নির্জন দুতলা বাড়ির পুরনো গ্যারেজে। বাবান আজ একা, তার কোনো পিছু টান নেই। গাড়ি থেকে টেনে নামালো সেই 50-এর ঊর্ধ্ব ভারী শরীরটাকে। সিঁড়ি দিয়ে টেনে তোলার সময় স্যারের শরীরটা অবশ্যই সিঁড়ির ধাপে ধাপে ধাক্কা খাচ্ছিল। বাবান তখন নাইলনের দড়ি দিয়ে স্যারের হাত পাটা শক্ত করে বাঁধল। মুখে লেপে দিল চওড়া একটা সেলুটে। ঘাম আর উত্তেজনায় বাবানের শরীর তখন কাঁপছে। সে কোনো মতে টেনে হিজড়ে যখন ছাদের অন্ধকার ঘরটায় স্যারকে পৌঁছে দিল তখন তার মনে হচ্ছিল সে কোনো মানুষকে নয়, নিজের অতীতের সমস্ত যন্ত্রণাকে এক জায়গায় বন্দি করে এনেছে। এতটা বলে আমি থামলাম। তারপর অরিন্দমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, দেখ এতটা তো বুঝলাম, এরপর আর ভাবতে পারছি না। আমি রেফারেন্সের জন্য অনেক থ্রিলার গল্প পড়েছি বা ধর সিনেমাও দেখেছি, তবে ওইখানে যেভাবে টর্চার করা হয় সেই রকম ভাবে যদি লিখি, যদি বা দেখাইও, তাহলে গল্পটা না ওই একই রকম হয়ে যাবে। তাহলে কি করব বলতো? অরিন্দম কিছুক্ষণ ভেবে বলল,
হ্যাঁ, আমার সব থেকে খেতে কি ইচ্ছা করে জানিস? মানে যেই খাবারটা দেখলে আমি আর নিজেকে আটকাতে পারবো না। কি কি ভালো লাগে তোর? কাবাব, মালাই কাবাব, টিক্কা কাবাব, তারপর ওই হারিয়ালি কাবাব, মাটন শিক কাবাব। উফ! তারপর তারপর আবার কি, এক হাতে কাবাব তুলবো, অন্য হাতে একটা লেবু দিয়ে প্রথমে টিপে রসটাকে পুরো কাবাবে মাখিয়ে নিতে হবে, তারপর একটু পেঁয়াজ নিয়ে কাবাব আর পেঁয়াজ সবেত মুখে চালান করলেই আহ, একেবারে স্বর্গ, বুঝলি? আবে তুই তো রান্না জানিস, তাহলে একদিন চল মাংস কিনে আনি, তুই বানাবি, আমরা খাবো, আর তার সাথে মদও খাবো। আরে আরে দাঁড়া, ভালো কাবাব বানাতে গেলে চাই ভালো মাংস, বুঝলি? মাংস বাসি হলে চলবে না, মাংস যত টাটকা হবে কাবাব তত নরম। শোন, প্রথমে বাজারে গিয়ে একটা বড় দেখে জোয়ান মুরগি ধরতে হবে, এই, ঠিক যেমন ও। তারপর তাকে জবাই করতে হবে, বুঝলি? ঝটকা মারলে চলবে না, মুসলিমদের ভাষায় হালাল করতে হবে। ঠিক এই রকম, দাঁড়া দাঁড়া 1 মিনিট, ঠিক এই রকম একটা ছুরি, এইটা নিয়ে মুরগিটার মাথাটা ধরে এইভাবে টান দিতে হবে, তারপর তার গলার নলি বরাবর এই ছুরিটা রেখে জোরে একটা কোপ দিতে হবে, এই 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 রকম। মাঝে মাঝে মুরগিটা খুব ছটফট করবে, জানিস তো, তবু চিন্তা করবি না, একবার জীবনের শক্তি বেরিয়ে গেলে সব শান্ত। তবে একবারে যদি কোপ না পড়ে, তখন এইভাবে বারে বারে ছুরিটা চালাতে হবে। না না, নড়ে না, নড়ে না, শোনা শোনা ছেলে আমার। আপনারা শুনছিলেন অরিন্দম ওঝার লেখা অল্টার পার্ট 2। গল্পের চরিত্রগুলো কি ধীরে ধীরে বাস্তবে রূপ ধারণ করছে, নাকি বাবানের মনের অন্ধকারে লুকিয়ে আছে সমস্ত সত্য? একগুচ্ছ প্রশ্ন আর অনেক রহস্য, সকলের উত্তর খোঁজা এখনো বাকি। সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে খুব শীঘ্রই আমরা ফিরছি অল্টার পার্ট 3, অর্থাৎ অন্তিম পর্বে। গল্প পাঠে অরিন্দম, বাবানের ডক্টর রমা দাস, বাবানের মায়ের চরিত্রে জাগৃতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় তনুশ্রী, সোমব্রত ও মালবিকা। গল্পের সূত্রধর আমি, মালবিকা। শুনতে থাকুন চিলিস ক্লাসিক্স মিডিয়া।